আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড বিডির পক্ষ থেকে আমি সাইদ আবদুল্লাহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তবে একটি কথা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটিতে প্রেস করবেন। আরেকটি কথা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে মাইক্রোসফট এক্সেলের পার্ট 2 নিয়ে আমরা আলোচনা করি। প্রোগ্রাম লিস্ট থেকে আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি রান করি। আমাদের সামনে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি রান হলো। পার্ট 1-এ আমরা মাইক্রোসফট এক্সেলের যে উইন্ডো পরিচিতি তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব, কিভাবে লেখালেখি করতে হয় তা এডিটিং করা, এই কাজগুলো নিয়ে আমরা একটু প্র্যাকটিক্যাল আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। ধরি আমরা কোনো একটা সেলে বা কোনো একটা ঘরে কিছু লিখতে চাই বা একটি নাম লিখতে চাই, তাহলে লেখাটা কোথায় হবে এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। যে ঘরটি এই আকৃতিতে থাকবে, অর্থাৎ চারিদিকে কালো বর্ডার দেয়া থাকবে, বুঝতে হবে সেই ঘরটিতে লেখা হবে। যেমন আমরা এখন যদি D5-এ থাকি, তাহলে এই ঘরটি নির্বাচিত করা, সিলেক্ট করা, এই ঘরটিতে এখন লেখা হবে, বা কার্সর বলা যেতে পারে যে এই ঘরটিতে এখন কার্সর রয়েছে, এই ঘরটিতে আমরা লিখতে পারবো। তাহলে অনুরূপভাবে আমরা B2-তে ক্লিক করতে পারি, বা যে কোনো জায়গায় আমরা লিখতে চাইলে যেখানে লিখতে চাবো সেখানে ক্লিক করে তারপর আমরা টাইপ করে লিখে নিব। ধরি আমরা A1-এ থাকুক আমাদের শুরুতে, ধরি আমরা একটি নাম লিখব SAYED, লিখে আমরা এন্টার প্রেস করব। তাহলে লেখাটা হয়ে গেল। এখন মনে করি আমার পুরো নাম ছিল সাইদ আবদুল্লাহ, সাথে আমরা আবদুল্লাহ নামটি যুক্ত করতে চাই। তাহলে আমরা যদি ক্লিক করে আবদুল্লাহ লিখি তাহলে পূর্বের লেখাটা পুরোপুরি মুছে যাবে। তাহলে আমরা কি করব, আমরা এখানে লিখব না, আমরা এখানে ডাবল ক্লিক করব। মাউসের বাম বাটনে পরপর 2বার ক্লিক করাকে বলা হয় ডাবল ক্লিক। ডাবল ক্লিক করলে ভিতরে একটি মিটমিট করে জ্বলছে ইনসারশন পয়েন্ট, আইয়ের মতো, এটাকে বলা হয় ইনসারশন পয়েন্ট, দ্যাট মিনস একটা কার্সর। এবার আমরা লিখতে পারবো একটা স্পেস দিয়ে ABDDULLAH, এবার লিখে আমরা এন্টার প্রেস করব, তাহলে কমপ্লিট। এখন দেখা যাচ্ছে লেখাটা এই সেল থেকে অন্য সেলে চলে গেছে। তাহলে আমরা কি করব, কলামটাকে একটু বড় করে নিতে পারি। আমরা কলাম বড় ছোট করা পার্ট 1-এ দেখিয়েছিলাম, যাকে আবারও বলছি। AB এর মাঝামাঝি অবস্থায় এই যে বর্ডার টু ডিভাইডার, এটাতে ক্লিক করে আমরা একটু বড় করে নিলাম। তাহলে বন্ধুরা ক্লিয়ার কিভাবে লিখতে হয় এবং তা এডিট করতে হয়। আবারও বলছি, এডিট করতে হলে ওই ঘরে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আমরা সেখানে এডিট করব। আর যদি আমরা শুধু ক্লিক করে লিখতে যাই, যেমন ঢাকা DHAKA, তাহলে কি হলো, আগের লেখাটা মুছে গেল। তাহলে আমরা ফিরে যাই পূর্বের কাজে, এটা হচ্ছে আনডু বাটন, ক্লিক করলে আমরা পূর্বেরটাতে ফিরে যাব। যাক, এরকম ভুল ত্রুটি অনেক সময় হয়ে থাকে বা অনেকের ঝামেলা হয় জিনিসগুলো জানা না থাকার কারণে। এবার আমরা দেখব মাউসের পয়েন্টারটি এক এক জায়গায় এক একটা আকৃতি ধারণ করে, তার পার্থক্যটা কি, কেন। এখন যেমন মাউস পয়েন্টারটা একটু বোল্ড আকৃতির, একটা প্লাস চিহ্নর মতো, অর্থাৎ এটা স্বাভাবিক মাউস পয়েন্টার, মানে এক্সেলের জন্য, এক্সেলের স্প্রেডশিটটার মধ্যে। এটা ক্লিক করে আমরা এভাবে ধরে সিলেক্ট করতে পারি, যতটুকু সিলেক্ট করতে হবে বা ব্লক করতে হবে আমরা এইভাবে সিলেক্ট, ব্লক বা নির্বাচন যেটাই বলি সেটা করতে পারি। এখন আমরা একটু লক্ষ্য করি, এই যে সিলেক্ট করলাম, এখন চারিদিকে যে কালো বর্ডারটুকু, এই বর্ডারে গেলে লক্ষ্য করা যায় মাউসের পয়েন্টারটা চারদিক চিহ্ন করা, উপর নিচ ডান বাম। তার মানে হচ্ছে এই অংশের কন্টেন্টগুলো আমরা অন্য অংশে যদি স্থানান্তর করতে চাই তাহলে আমরা এই পয়েন্টারটা ব্যবহার করব, অর্থাৎ এই বর্ডারে এসে। সেটা আমরা দেখছি। যেমন এই সাইদ আবদুল্লাহ যে নামটা, এই নামটাতে ক্লিক করলাম, এবার যে কালো বর্ডার, এই বর্ডারে ক্লিক করে চেপে যদি আমরা অন্য একটি ঘরে টেনে ছেড়ে দিই, তাহলে নামটা ওই জায়গা থেকে এই জায়গায় কি হলো, স্থানান্তরিত হলো, যেটাকে বলা হয় মুভ বা কাট করে নিয়ে আসলাম, কাট পেস্ট। সেটা আমরা পরে দেখব, কাট পেস্ট ম্যানুয়ালি যেটা। এখন আমরা কিভাবে দ্রুত গতিতে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারি সেটা আমরা দেখলাম। ঘর বড় করার প্রয়োজন হলে সেটা তো করবো আমরা, নামটা যেহেতু জায়গা হচ্ছিল না। তো যাক, আমরা আবার ক্লিক করে ধরে আগের অংশে নিয়ে গেলাম।
তাহলে বোঝা গেল যে মাউস পয়েন্টার এখনকার আকৃতির একটা কাজ, যে এই এখন যে প্লাসটা আছে, আবার এই সিলেক্টেড জায়গার কন্টেন্ট যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হয় তাহলে বর্ডারে এসে মাউস পয়েন্টার চেপে ধরে আমরা টেনে কাজ করব, ড্র্যাগ করে। আরেকটা ব্যাপারে আসি, কর্নারে ছোট্ট একটা চারকোনা বক্সের মতো দেখা যাচ্ছে, এই কর্নারে যদি মাউস পয়েন্টারটা আমরা আনি তাহলে ছোট একটা প্লাস চিহ্ন, এই চিহ্নটার কাজ হচ্ছে কপি করা, ড্র্যাগিং কপি করা, অর্থাৎ আমাদের এই সেলের ফরম্যাট অনুযায়ী পরবর্তীতে কপি করা। তাহলে কি করা যায় দেখি আমরা। এখন আমরা যদি এই কর্নারে এসে ক্লিক করে চেপে টানি অর্থাৎ ড্র্যাগ করি, তাহলে কি হলো, প্রত্যেকটা ঘরে একই কন্টেন্ট চলে আসলো, অর্থাৎ একই নাম। যদি কখনো দরকার হয় একই রকম কোনো লেখা, কোনো একটা ডিস্ট্রিক্টের নাম, ফর এক্সাম্পল ঢাকা যদি প্রতিটা ঘরেই হতে হয় তাহলে আমরা প্রতিবার আলাদা আলাদাভাবে টাইপ করার কোনো প্রয়োজন নেই, একটা ক্লিক করে আমরা কর্নারে এসে প্লাসে ধরে টেনে নেব। এটা হচ্ছে কপি অ্যান্ড ড্র্যাগ করা। মজাদার না বিষয়টা বন্ধুরা? আসি পরের কাজে। যদি 400 একটি ডিজিট প্রত্যেকের ক্ষেত্রে হয় তাহলে 400 লিখে আমরা বারবার আলাদাভাবে টাইপ করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, ওই 400কে ক্লিক করব, দেন এই কর্নারে প্লাস চিহ্নটাতে এসে আমরা ওই অনুরূপভাবে আমরা এইভাবে কপি অ্যান্ড ড্র্যাগ করব। তাহলে সকলের জন্য 400 400 হয়ে গেল, বারবার আর লেখার প্রয়োজন হলো না। এতে সময় বাঁচলো এবং ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকেও আমরা পরিত্রাণ পেলাম। আচ্ছা, অন্য কিছু দেখি আমরা। মনে করি কোনো ক্রমিক নং 1 2 3 4 এভাবে, তাহলে আমরা 1 লিখব, এন্টার দিয়ে 2 লিখব। এটার একটা ব্যাপার আছে, এতক্ষণ ছিল একটি লেখা, ওইটাকে ধরে আমরা ক্লিক করে টেনে দেওয়া, আর এখন বলছি দুটি। কেন? যেহেতু এটা ক্রমিক নং, অর্থাৎ একটার পরে একটা চেঞ্জ হবে, একটা ধারাবাহিকভাবে। সেক্ষেত্রে আমরা দুইটা ঘরকেই সিলেক্ট করব, দেন টেনে নিব, অর্থাৎ একের পর দুইয়ের যে ব্যবধান, সেই ব্যবধান অনুযায়ী পরের সংখ্যাগুলো আমাকে তারা দিয়ে দিবে। নির্ভুল সঠিকভাবে আমরা সিরিয়াল নাম্বার পেলাম, এতে আমার সময় বাঁচলো এবং কি হলো, ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকলো না। আচ্ছা, এবার দেখি জোড় সংখ্যা যদি কখনো প্রয়োজন হয় 2 4, তাহলে আমরা কি করব, 2 এবং 4 লিখে টেনে দেব, ওই যে একই কথা আগের মতোই, 2 4 6 একটা ডিস্টেন্সে। এখন আমি মনে করছি যে 61 থেকে আমার সিরিয়াল শুরু হবে, তাহলে আমি কি লিখব, 61 এন্টার 62। তাতে কি হবে, আমরা 61 এবং 2 সিলেক্ট করলে এই 61 2 থেকে আমাকে সিরিয়ালটা কাউন্ট করবে। মজাদার না বিষয়টা? কলম যদি ছোট করতে হয় ছোট করে নিই, যেহেতু এত বড় কলম দরকার ছিল না আমার। তাহলে আমরা কি দেখলাম, যে এরকম যদি ক্রমিক নং করতে হয়, একই ডিজিট হলেও আমরা সেটা দেখলাম, অর্থাৎ কোনো সংখ্যা দুটির মাঝে যে গ্যাপটি থাকবে পরবর্তীতে সেই অনুযায়ী তারা দিবে। মনে করি একটি হচ্ছে 60, এলোমেলো কিছু ডিজিট দিই, ধরি 69, একটা 69, এর পরের সংখ্যাটা হচ্ছে কোনো কারণে 74। এই ডিস্টেন্সে পরের সংখ্যাগুলো হতে হবে। তাহলে আমরা কি করব, এই 69 এবং 74-এর মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্স অনুযায়ী পরের সংখ্যাগুলো আমাকে দিবে, যেটা ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে গেলে আমাদের ব্রেনে অনেক প্রেশার পড়তে পারে। এক্ষেত্রে তো আমরা সহজ কোনো সংখ্যা দিয়ে দেখছি, সেটা পয়েন্ট সামথিং হলেও ডিফারেন্স হতে পারে। সেই ক্ষেত্রে যেমন আমরা দেখি, আমরা মনে করি 0.76 এন্টার, 0.984 এরকম। তাহলে এটার যে ডিফারেন্স ওই অনুযায়ী আমাকে এখন তারা ডিজিট দেবে। কখনো কোনো কারণে যদি এই ধরনের সিরিজ দরকার হয় তাহলে আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারি। আচ্ছা, গেল। তো সবচেয়ে বেশি প্রয়োজন হয় এই যে ক্রমিক নংটা, এটা আমরা একটু মাথায় রাখবো। আমাদের সামনে যখন বিভিন্ন কাজ করব তখন এই বিষয়টার প্রয়োগ রয়েছে, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। তবে বন্ধুরা একটা কথা, যদি টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে দেখা যায়, একটু ধৈর্য নিয়ে, একটু সময় নিয়ে, তাহলে অবশ্যই ভালো কিছু করা সম্ভব মাইক্রোসফট এক্সেল থেকে। আচ্ছা, তো এরপরের আরেকটা কাজ করি আমরা। মনে করি কখনো মাসের নাম লিখতে হতে পারে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাহলে আমরা সংক্ষেপে আমি যদি JAN লিখি, এরপরের ফেব্রুয়ারিটা আর লিখতে হবে না, একটা লিখেই আমরা এভাবে ক্লিক করে চেপে টানলেই আমরা কি পাবো, মাসের সিরিয়ালগুলো অটোমেটিক্যালি পেয়ে যাব। এখানে ভুলও হলো না এবং সময়ও বেঁচে গেল। এবারে আসি জানুয়ারি, যদি পুরোটা লিখতাম আমরা JANUARY, তাতে কি হতো,
পুরো বানান দিয়ে আমার এগুলো আসতো। আচ্ছা, যদি এবার স্যাটারডে সানডে মানডে হয়, SATURDAY, স্যাটারডে লিখলেই আমরা কি পাবো, অটোমেটিক্যালি স্যাটারডে সানডে পেয়ে যাব। একটু বড় করে নেই। আর যদি সংক্ষেপে লিখতাম আমরা SAT, তাহলে আমাদের কি হতো, সংক্ষেপেই আমরা পেতাম। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে একটি বিষয়, আমরা যদি কপি অ্যান্ড ড্র্যাগ নিচের দিকে করি তাহলে নিচে আসবে, আর যদি এভাবে টেনে নিই তাহলে পাশাপাশি হবে। দুইভাবে আমরা করতে পারি প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, তো আমরা স্যাটারডে সানডে জানুয়ারি ফেব্রুয়ারি এবং কিছু সিরিয়াল নাম্বার সেটা দেখলাম, আর একই যদি কন্টেন্ট থাকে সেটাও আমরা দেখলাম। এবার আমরা দেখব কোনো ডেট যদি লিখি, মনে করি 1 জানুয়ারি, তাহলে 1 জানুয়ারি লেখার পর আমরা যদি কখনো এরকম সিরিয়াল হয়ে থাকে তাহলে আমরা এভাবে টেনে দিলে 1 2 3, তারিখের ক্ষেত্রে 2টা লিখতে হয় না, সংখ্যার ক্ষেত্রে ডিফারেন্স থাকলে 2টা লিখতে হয়, আর তারিখের ক্ষেত্রে একটা লিখে টানলেই পরবর্তীটা 2 3 4 5 এভাবে জানুয়ারি পড়া অটোমেটিক্যালি ফেব্রুয়ারি শুরু হয়ে যাচ্ছে। এভাবে আমরা সিরিয়াল করে নিতে পারি। এগুলো হচ্ছে মাইক্রোসফট এক্সেল থেকে আমরা এই সুবিধাগুলো পেয়ে থাকি। খুবই মজাদার বিষয়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এই বিষয়গুলো। অনেকে আমরা কাজ করি, অনেক সময় লেগে যায়, কিন্তু এই জিনিসগুলো জানা থাকলে আমরা খুব দ্রুত গতিতে আমরা যে কোনো কাজের আউটপুট দিতে পারবো। আচ্ছা, এখন কোনো কারণে আমি যদি মনে করি যে আমি এগুলোকে একটু কালারফুল করতে চাই, এতে আমার একটু সুন্দর লাগবে, ভালো লাগবে, তাহলে আমরা কি করতে পারি, আমরা কলাম আমরা সিলেক্ট করি, এভাবে সেলগুলো সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে ফিল কালার আছে, ফিল কালার সবচেয়ে ভালো হয় একটু ব্রাইট কালার ব্যবহার করলে। হালকা কালারগুলোর মধ্যে আমরা একটা কালার দিলাম। সবগুলো একরকম দিতে পারি, আবার এক একটা এক এক রকম দিতে পারি। আবার সিলেক্ট, দেন এই যে কৌটার মতো চিহ্নটা, এটা হচ্ছে ফিল কালার, এটা আরেকটা কালার দিলাম। এভাবে আমরা কালার ব্যবহার করতে পারি। আপনারা আপনাদের পছন্দ মতো কালারগুলো দিবেন। তবে এখানে একটি বিষয়, কালার দেওয়ার পর এখানে যেমন দাগগুলো দেখা যাচ্ছে, সেল বা কলাম বা রোয়ের যে দাগগুলো, কিন্তু এই ক্ষেত্রে দাগ দেখা যাচ্ছে না। তবে একটা বিষয় মনে রাখতে হবে, এখানে স্প্রেডশিট বা এই ওয়ার্কশিটটাতে যে ছকগুলো করা আছে এটা হচ্ছে কাজের সুবিধার জন্য, কিন্তু এগুলো প্রিন্টে আসবে না কখনো। প্রিন্টে আসতে হলে আমরা কি করব, আমরা যেই অংশটা প্রিন্টে আনতে চাই বর্ডারগুলো, সেই অংশটুকু সিলেক্ট করব। দেন আমরা এই হোম মেনুর মধ্যে যে ফন্ট ট্যাবস, এটা থেকে আমরা এখানে একটা অপশন আছে বর্ডার্স, এই বর্ডার্স থেকে অল বর্ডার্স চারিদিকে হবে এবং মাঝখানে হবে, সবগুলো বর্ডারই চলে আসবে। আচ্ছা, এটাতে ক্লিক করার পর কি হলো, বর্ডারগুলো উজ্জ্বল হয়ে গেল। তার মানে এখন প্রিন্টেও আসবে এবং এটা দেখাও যাচ্ছে। প্রিন্টেড যে পেপারটা থাকবে হার্ড কপি, সেটার মধ্যে দাগগুলো শো হবে। আচ্ছা, আর এই অংশগুলোতে কিন্তু কোনো প্রিন্টের দাগ আসবে না, অনুজ্জ্বল যেই জায়গাটা ঝাপসা, ABCD এবং 1 2 3 এগুলো প্রিন্টে আসবে না, প্রিন্টে আসবে এখান থেকে ধরে এদিকে যত আমরা যা লেখালেখি করব সেগুলো আসবে। এগুলো ছিল বেসিক কিছু ব্যাপার যেগুলো কালার করা। আচ্ছা, ফন্ট কালারটা আমরা একটু দেখি। সিলেক্ট করব, এটা হচ্ছে ফন্ট কালার এ দিয়ে হচ্ছে ফন্ট কালার। আমরা এখান থেকে যে কোনো কালার দিব, একটু ডার্ক কালার দিলেই ভালো। ফন্ট কালারটা একটু ডার্ক আর ফিল কালার একটু হালকা দিলেই ফুটে উঠবে। তবে দুটির কালার যদি একরকম হয়, মনে করি ফন্ট কালার আমি রেড দিলাম, আবার ফিল কালারও আমরা রেড দিলাম, তাতে কিন্তু লেখাটা বোঝা যাবে না, মনে হবে যে এখানে কিছু নাই, কিন্তু অনেক সময় এরকম ভুল হয়ে থাকতে পারে। তো আমরা সিলেক্ট করে যদি ওইটা ডার্ক দিই তাহলে এটা ব্রাইট দিব, এটা মাথায় রাখতে হবে যে ফিল কালার ডিপ দিলে আমাদের ফন্ট কালারটা ব্রাইট দিতে হবে, ফন্ট কালার ডিপ দিলে ফিল কালার ব্রাইট দিতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এটা হালকা একটি কালার দিই আর এটা ব্ল্যাকই রাখি। ওকে, তাহলে ফন্ট কালার গেল, এই জিনিসগুলো গেল। অ্যালাইনমেন্টের কিছু ব্যাপার, যেমন এই যে লেখাটা, এই যে ডিজিটগুলো দেখা যাচ্ছে সবগুলো ডান পাশে, সেলের ডান পাশে অবস্থান করছে। তো আমরা যদি মাঝে আনতে চাই তাহলে মাঝে সেন্টার অ্যালাইনমেন্ট দিব, লেফটে দিলে আমরা লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করব। এই তিনটা কাজও আমাদের জানা হয়ে গেল। আর সবগুলোকে সিলেক্ট করে যদি আমরা এই কাজটা করি সেন্টার, তাহলে কি হবে, সবগুলো মাঝামাঝি অবস্থান করবে। আচ্ছা, তো কখনো যদি বাংলা ব্যবহার করতে হয়, বাংলা ব্যবহার করাও সম্ভব।
আমরা সংখ্যাগুলোকে যদি কোনো কারণে বাংলা করতে হয় বা যেই ঘরে বাংলা করতে হবে সেই ঘরগুলো আগে সিলেক্ট করতে হবে। যেমন এই অংশটা আমরা সিলেক্ট করলাম, যেহেতু এটা ইংরেজি লিখে এটা বাংলা করলে এখন ভেঙে যাবে, এলোমেলো আসবে। আমরা সংখ্যাগুলো করছি, তো এখান থেকে আমরা শুটুনি এমজে বা যে কোনো একটা বাংলা ফন্ট আমরা দিয়ে দিচ্ছি। তাতে কি হলো যে ডিজিটগুলো বাংলায় উপস্থাপন হবে। ধরি এটা দিলাম, তাহলে কি হচ্ছে, বাংলায় দেখাচ্ছে সংখ্যাগুলো। আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা একেবারে নতুন, একেবারেই বিগিনার, তাদের জন্য এই ছোট ছোট বিষয়গুলো অনেক কাজে দিবে। অনেকের কাছে এই ছোট ছোট বিষয়গুলো অনেক কঠিন হয়ে দাঁড়ায়, যার কারণে আউটপুট দ্রুত দেওয়া সম্ভব হয় না। তো এই টিউটোরিয়ালটি যদি একটু সময় নিয়ে একটু মনোযোগ দিয়ে আপনারা দেখেন, তাহলে অবশ্যই মাইক্রোসফট এক্সেলে ভালো করতে পারবেন। আর পার্ট 3-তে আরও নতুন কিছু নিয়ে আসছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।